উঠে গেছে, তাদের নিচের দিকে তাকাবার সময় নাই। তারাই তো দেশকে খরিদ করছে। যারা আমাদের কেন্দ্র সরকারের বন্ধু, আপনারা সব নামগুলো জানেন। দ্বিতীয় শ্রেণী হলো যারা মিডিল ক্লাস, তারা ওপরে উঠার জন্য এত ব্যস্ত, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের কোনো খেয়াল নেই। নেতাদের চামচাগিরি করে করে শুধু অবৈধভাবে কন্ট্যাক্ট লবো, টাকা ইনকাম করব, এই চিন্তায় পেরেশান, দেশকে নিয়ে ভাবার সময় নাই। তৃতীয় আরেকটা শ্রেণী, যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজও লড়ছে, কিন্তু দুঃখের বিষয় তারা একেবারে মাটিতে পড়ে থাকা লোক। তারা না বললে কেউ শোনে না, তাদের লড়াই করার ক্ষমতা আছে না, তাদের অর্থ পাওয়ার আছে না, রাজ পাওয়ার আছে। সেই শ্রেণীটার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি। আজকে এই যে পহলগামে যে হামলাটা হলো, পহলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি, কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে। আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি। একটাই আমাদের দাবি, আপনি পাকিস্তানে গিয়ে হামলা করেছেন, আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু আপনার হামলায় নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে, নিজের দেশে গিয়েই হামলা করে ফেলছেন। এটা কি ব্যাপার? এটা একটু বোঝার দরকার আছে। তবে আপনাকে আমরা শ্রদ্ধার সাথেই জানাচ্ছি, আমার দেশের উপরে যারা বারবার হামলা করছে, তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, এবং যারা আসামি তাদেরকে উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। আপনারা কি একমত নাকি? এইটা যতদিন না হচ্ছে, আমাদের এই আন্দোলন প্রত্যেকটা দেশবাসীকে করা দরকার। মনে রাখবেন, আমরা ভারতীয়, হ্যাঁ আমার ধর্মীয় কালচার, আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী। কেউ হিন্দু, কেউ আদিবাসী, কেউ শিখ, কেউ পাঞ্জাবি, কেউ গুজরাটি, কেউ মারাঠি, কেউ বাঙালি, কেউ বিহারি। আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু আমরা মানুষ। অতএব মানুষের উপরে জুলুম হচ্ছে, এটা দেশের প্রাইম মিনিস্টার সেইটাকে নিয়ে বিহারে ভোট প্রচারে চলে যাচ্ছে। কেউ কেউ তো বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পহলগামে হামলা হয়েছে। অনেকে বলছে, অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে। আমরা সেটাও দেখছি, অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আদর্শ আছে, আমরা কোনো জিনিস তাড়াহুড়ো করে ধরি না। কেন? আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, তাড়াহুড়ো কাজ করা শয়তানের কাজ। আমরা সবকিছুকে ধরি বুঝে সুঝে, আস্তে আস্তে ধরি। যত দিন যায় গরম বাড়ে, যেমন বুলেট গাড়ি, বুলেট চাপেন তো নাকি? হ্যাঁ, যত দেরি হবে ওর গরম বাড়বে, যত প্যাসেঞ্জার উঠবে গরম বাড়বে, ও থামতে জানে না। তাহলে সুন্নাত ওয়াল জামাত যে কোনো জিনিসকে ধরে কিছুদিন ধরে ঘেটে ফেলে দিলে এরা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা লক্ষ্য, ধরো তার শেষ পর্যন্ত চলো। এই চিন্তা নিয়ে আজ আমরা এখান থেকে পহলগামের সেই অসহায় বোনেদের এবং তিনার সন্তানদের পরিবারেরকে সমবেদনা জানিয়ে কেন্দ্র সরকারকে জানাই, আপনি অবশ্যই নিকাম্য অপদার্থ সরকার, তার তো প্রমাণ পুরো দেশবাসী বুঝছে। কিন্তু এরপরও আপনাকে বলছি, দেশের যেখানে ব্যাপার আছে সেখানে আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছি, কিন্তু আপনাকে প্রকৃত আসামিদের ঘরে খুঁজেছেন, খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড প্রকাশ্য দিতে হবে, যাতে করে আগামী দিন সে পাকিস্তানি হোক আর দেশের মধ্যে গাদ্দার হোক, ভারতবর্ষের ওপরে কেউ চোখ তুলে গাদ্দারি করার, হামলা করার আগে যেন একবার নয় 1000 বার ভাবতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় ওয়াকফ 2025 কালা কানুন, তার প্রতিবাদে আমরা ওয়াকফ কালা কানুনকে মানি না। কেন মানি না? এক তো আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন, যে আঘাত দিবার অধিকার ভারতবর্ষের কারো নাই। আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, আপনি আমার ভারতের রাজা নয়,
আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি ভারতবর্ষের কোন মালিক নয়। ভারতবর্ষে আমরা সবাই রাজা। আমরা আমাদের মধ্যে থেকে কেউ বেশি যাকে পছন্দ করে, যার পক্ষে লোক বেশি যায়, সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তাই এই যে ওয়াকফ কালা কানুন, এ কানুন যেমন ধর্মের বিরুদ্ধে, পাশাপাশি আপনাদেরকে জানাই এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে। তাহলে আমাদের লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো, আর একদিকে লড়াই আমাদের ওয়াকফ সম্পদ, ইসলামের ঐতিহ্য, এটাকে বাঁচানো। এই দুই লড়াই কিন্তু আমরা নেমেছি। তবে আজকে এই যে গ্রামগঞ্জে হচ্ছে, এর একটা কারণ আছে। এর কারণটাও বলে যায়। এর কারণ হচ্ছে আমরা যদি 50% পুরুষ হই, 50% কিন্তু মায়ের জাত নারীদেরও জানা দরকার ওয়াকফটা কি, তাদেরও অবদান আছে না নাই? কেন আমার দেশের সংবিধান আমাদেরকে এমন একটা অস্ত্র দিয়ে গেছে, ওই অস্ত্র 5 বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায়। ওই অস্ত্র আমার মা বোনেদের হাতে আছে না নাই? তাদেরকেও একটু জানানো দরকার। তাই প্রথমে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোটখাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে। তারপরে সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয়, এর মধ্যে থেকে কিছু কিছু সময় দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াকফ কালা কানুনটাই কি করতে চাইছে এটা যেমন একটু আলোচনা, পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে, ছোট করছি না, ডিসিপ্লিন জানেন, তারপর আলোচনার দরকার আছে না নাই, জানিয়ে আস্তে আস্তে আমরা শহরতলিতে উঠবো, তারপরে শহরে যাব, তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী। আমাদের ক্ষমতা এই জায়গায়, আমরা কলিকাতায় যাব, তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে, সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকেও আগামী দিন ইনশাল্লাহ যাব। আপনারা রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? মনে রাখবেন, ত্যাগ স্বীকার করতে না পারলে, সংগ্রামের রাস্তায় শক্তভাবে জমে থাকতে না পারলে কখনোই বিপ্লব আসেনি। আমার দেশকে 200 বছর ধরে ব্রিটিশ শাসন করছিল। ওই 200 বছরের ব্রিটিশের গোলামি থেকে আমার ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে খুনের সময় খুন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সবকিছু উৎসর্গ করতে হয়েছে, তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই 77 বছর স্বাধীনতার পরে আজ আমার ভারতবর্ষের কালো আকাশে এমন একটা কালো মেঘ 2014 সাল থেকে বসলো, একটার পর একটা আইন করছে, যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী, দেশের সংবিধান বিরোধী, দেশের নাগরিকদের ক্ষতি করছে। শুধু বিশ্বগুরু বলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে ফটো তুলে ঘুরে আসছে, কিন্তু এত বড় নিকাম্মা, এত বড় অসভ্য, এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি। আজকে আমার ভারতবর্ষের চতুর্দিকের ভৌগোলিক পরিবেশ দেখুন। চীন আমার দেশের দুশ্মন, পাকিস্তান আমার দেশের দুশ্মন, নেপাল আমার দেশের দুশ্মন, শ্রীলঙ্কা আমার দেশের দুশ্মন। চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই। বাংলাদেশের সঙ্গে যদিও বন্ধুত্ব ছিল, এই অসভ্য বর্বর এই যে বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার দুশ্মন হয়, তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশীর সহযোগিতা নিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না? হবে না? আজকে পুরো দেশটাকে মিটাতে লেগেছে। এই জায়গায় একজন দেশের নাগরিক হিসাবে আপনার ধর্মীয় পরিচয় কি, আপনার ধর্মীয় কালচার কি, আপনার ধর্মীয় ভাষা কি, ওটা আপনার কাছে থাকুক। মনে রাখবেন, এখন দেশ বাঁচাতে হবে আমাদের ঘরে, সংবিধান বাঁচাতে হবে আমাদের ঘরে, ওয়াকফ বাঁচাতে হবে আমাদের ঘরে। এই আগামী দিন আদিবাসীরা আমাদের সঙ্গে আসতে চায়, মতুয়া ভাইয়েরা আমাদের সঙ্গে আসতে চায়, দলিতরা আসতে চায়, বিভিন্ন হিন্দু মহলে শিক্ষিত লোকেরা আসতে চায়। তাই মহল তৈরি করা হচ্ছে। সব জায়গায় এক স্টাইলে চললে হবে না।
মুক্তাদায়ে হাল বুঝতে হবে, মুক্তাদায়ে হাল বুঝতে হবে। এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয়, এ লড়াই প্রত্যেকটা দেশপ্রেমিকের লড়াই। তারা আমাদের সঙ্গে আসতে চাইছে, তারা আমাদের সঙ্গে বসতে চাইছে, তারা আমাদেরকে সাথে নিতে চাইছে। তাই আমাদেরকে ভাবতে হবে আমাদের সামাজিক যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমি খুব সামান্য সময় ওয়াকাফ নিয়ে সবাই আপনাদেরকে বলেছে, এই ওয়াকাফকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই? ওয়াকাফকে রক্ষা করার চেষ্টা আমাদের আছে না নাই? একটু খুশি হব হাত তুলে সাক্ষী দিলে। ওয়াকাফকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই? লম্বা করে হাত তুলেছেন, এ কথা ঠিক তো? তো বাঁচাতে গেলে আমি কয়েকটা রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোন রাস্তাতে নাই বাপ। ভাইরা, আবেগে চললে হবে না, আবেগে কোনো জিনিস হয় না। আর ক্ষমতা দেখিয়েও সব জায়গায় সবকিছু হয় না। অনেক জায়গায় পলিসি অবলম্বন করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, দিমাগ খাটাতে হয়। তাই সর্বপ্রথম আপনাদেরকে বলি, এই ওয়াকাফকে বাঁচাতে গেলে আমাদেরকে দেখতে হবে এই কেন্দ্রের জালিম সরকার আর কি কি আইন তৈরি করেছিল। সেই আইনের মধ্যে একটা আইন হলো কৃষক বন্ধুদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা তারা আওয়াজ তুলল পাঞ্জাব থেকে যে এই কালা কানুনকে মানি না, এই কেন্দ্রের ফ্যাসিবাদ সরকারের কালা কানুনকে মানি না। তারা কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। তাদের আন্দোলনটা যেরকম রূপরেখা নিয়েছিল ওর থেকেও বড় রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন তবে মনে রাখবেন এই কেন্দ্রের ফ্যাসিস্ট অত্যাচারী সরকার তবেই সে কিন্তু আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে, নচেত কিন্তু সে বাধ্য হবে না। এই আন্দোলনটা কেমন হয়েছিল? তাদের আন্দোলন ছিল শীতে, তাদের আন্দোলন ছিল গরমে, তাদের আন্দোলন ছিল বর্ষাতে, তাদের আন্দোলন ছিল রাস্তাতে। তারা ঘর ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, বাচ্চা ছেড়ে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল। তারা রাস্তাতেই রান্না করছিল, রাস্তাতেই খাচ্ছিল, রাস্তায় পাহারা দিচ্ছিল, রাস্তায় ঘুমাচ্ছিল, রাস্তায় আন্দোলন করছিল। তাদের অঙ্গীকার একটাই ছিল, তাদের 5 মাস যাক, 6 মাস যাক, বছর যাক, এই আইন বাতিল করেই আমরা ঘরে ফিরবো। তাই তারাই আন্দোলন করে আইনকে বাতিল করতে সাকসেসফুল হয়েছে। ওই আন্দোলন আমাদেরকেও করতে হবে। আপনারা কি আমার সাথ দিতে রাজি আছেন? বলুন, রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব সংগঠন আছে, যেসব ব্যক্তিত্বরা রয়েছে যারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আন্দোলন করছে, তাদের সঙ্গেও আমাদেরকে সমঝোতা করে কথা বলে আমাদের সবাইকে বেরোতে হবে দিল্লিমুখী। কথা বুঝছেন না, বোঝেন না? এটা কি কালকেই হয়ে যাবে? জোরে বলুন, কালকে হয়ে যাবে? এর জন্য আমাদেরকে একটা একটা করে যে কোনো ঘর বানাতে গেলে কি করতে হয় বলুন? প্রথমে তলায় একেবারে নিচই খুঁড়তে হয়, তাতে ইট সোলিং করতে হয়, খাঁচা বাঁধতে হয়, সেখান থেকে ঢালাই কংক্রিট করতে হয়, আস্তে 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 উঠতে হয়, গাঁথনি হয়, তারপরে কি বলে তাতে ঢালাই হয়। সময় লাগে না? লাগে না? তা আপনাদের সেই ধৈর্য আছে? সেই সময় আছে? আগামীকাল যদি আবার সাকরাইলে ডাকা হয়, আপনারা কি মূল্যবান সময় দিয়ে সেখানে যেতে পারবেন? হাত তুলে আওয়াজ দিতে হবে, পারবেন? যদি পারেন তবেই সাকসেসফুল আপনারা হবেন। এখন আপনাদের কারো মাথায় যেতে পারে এত ত্যাগ স্বীকার করতে হবে, ওয়াকাফটা কি? আমার আগে হয়তো অনেকে বুঝিয়েছে। আর আমি এখানে আর একটা কথা বলে দিই, এখানে যতজন বক্তব্য দিয়েছে প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের নিজের দায়িত্ব। কেন আমি সবার বক্তব্য শুনিনি। আমি এসে আমানুল্লাহ ভাই মৌলানা সাহেব তিনি দু কথা বলছিলেন, কিন্তু তখন নামাজে ছিলাম, শুধু ঢুকছিলাম, গলাটা বুঝলাম আমাদের মৌলানা আমানুল্লাহ সাহেব তিনি বলছেন। তারপরে নামাজ ছেড়ে মুফতি বাকিবুল্লাহ সাহেব তিনি বক্তব্য দিচ্ছিলেন, আমি আসলাম। তার আগে কারো বক্তব্য কিন্তু আমি শুনিনি। অতএব যার যার নিজের নিজের দায়িত্ব কিন্তু রয়েছে। তবে আমরা সংবিধান বিরোধী কোন মুসলমানকেও ভাই বলে মানি না। আমরা দেশ বিরোধী কোন মুসলমানকে পানি পর্যন্ত খাওয়াতে চাই না। কারণ এ দেশকে স্বাধীন করতে গিয়ে
প্রচুর রক্ত টন টন দিতে হয়েছে। তার মধ্যে যেমন আশফাকুল্লাহ খানও আছে, তেমন ভগৎ সিং রয়েছে, ঠিক তেমনি কি বলে হাফেজ তিতুমির রয়েছে, তেমনি বিরসা মুন্ডা, শাহ সিধু কানু, ইনাদের সবাই ভারতবর্ষের মানুষ জীবন দিয়েছে। অতএব সেই দেশের সঙ্গে কেউ যদি গাদ্দারি করে, সে কখনো আমাদের দেশবাসী, আমাদের ভাই হতে পারে না। কিন্তু গর্বের সাথে বলতে হয়, আমাদের মুফতি বাকিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন, যতগুলো গাদ্দার ধরা পড়ছে সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক। দেখুন, সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক। তাহলে পাকিস্তানের এদেশে